রাজদীপ চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জি। অন্যদিকে ফাগুন ব্যানার্জি এবং তুষার ব্যানার্জিকে এবার উচিত শিক্ষা দিয়ে অবশেষে কাছাকাছি এলো বিদ্যা এবং রিত। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রিতের মা তার বাবাকে বলছে, হ্যাঁ তুমি যাও না, কোর্টে যাও, যেখানে খুশি সেখানে যেতেই পারো, কোনো লাভ হবে না, আমি নিজে যাব। তুমি যত ইচ্ছা তত লয়ার হায়ার করতে পারো, তাতে কোনো যায় আসে না। রিত আর বিদ্যাকে আমি কোর্টে নিয়ে যাব, ওদের পাশে আমি আছি। আর তুমি ফাগুনের ভয় দেখাচ্ছ, তুমি ফাগুনকে নিয়ে লড়বে না। এই ফাগুন না বিদ্যার সামনে কিচ্ছু না, বিদ্যার সামনে এই ফাগুন ধুপে টেকবে না, আমি তোমাকে বললাম, বুঝতে পেরেছ? কারণ কেন জানো? বিদ্যার ইন্টেনশন ভালো, ও কাজ করে সমাজের জন্য, স্টুডেন্টদের জন্য। আর তুমি কি কাজ করো? তুমি কাজ করো ব্যাংকে কারি টাকা জমানোর জন্য। অতএব বিদ্যার পাশে সবাই থাকবে আর বিদ্যা জিতবে, বুঝতে পেরেছ? আর তুমি হারবেই তুমি। এটা বলে ত্রিধা ওইখান থেকে চলে যায়। আর রাজদীপ চ্যাটার্জি তখন ত্রিধা বলে ডাকতে থাকে, কিন্তু ত্রিধা তার কথা শুনে না। রাজদীপ তখন বলে, দেখা যাক কে জিতার কে হারে, এমন চাল চেলেছি না। ফাগুনের কাছে বিদ্যা হেরে যাবে, কারণ বিদ্যা দুর্বল। বিদ্যা মা বাবা ছোট ভাই বোন নিয়ে সুন্দর একটা সংসার চায়, অতএব ওইখানে বিদ্যা দুর্বল। ফাগুনের কাছ থেকে ওই অবশ্যই চলে যাবে, ওকে চলে যেতেই হবে। এদিকে কলেজে রাজদীপ চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জি ফাগুনকে নিয়ে চলে এসেছে। প্রিন্সিপাল স্যার তাদেরকে দেখে অবাক হয়ে যায়, বলছে, স্যার আপনারা আসুন আসুন বসুন, শুনুন আপনাদের সঙ্গে কথা রয়েছে। ফাগুন চ্যাটার্জি এই হচ্ছে কেশব ব্যানার্জির মেয়ে ফাগুন চ্যাটার্জি, এই আজকে থেকে কলেজ পরিচালনা করবে। যার শুনে প্রিন্সিপাল তো অবাক হয়ে যায়, বলছে, স্যার ও তো বাচ্চা মেয়ে, ও কিভাবে কলেজ পরিচালনা করবে? তখন আরেকজন প্রফেসর বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছে, ও কিভাবে কলেজ পরিচালনা করবে? ও কি কলেজ পরিচালনা কিছু বোঝে? কোনো একটা মিটিংয়ে কি ডিসিশন নিবে? ও তো কিছুই বোঝে না। তখন কেশব ব্যানার্জি বলে, ও হচ্ছে আমার মেয়ে, এটাই হচ্ছে ওর অভিজ্ঞতা, বুঝতে পেরেছেন? এই কলেজের অধিকাংশ বেনিফিট আমার রয়েছে, আর অর্ধেক হচ্ছে রাজদীপ চ্যাটার্জির, অতএব আমার মেয়ে এখানে বসার যোগ্যতা রাখে। তখন রাজদীপ বলে, ফাগুন ব্যানার্জি। তখন ফাগুন বলে, নো ডেট, ফাগুন চ্যাটার্জি। তখন বলে, ও সরি, ফাগুন চ্যাটার্জি। ও হচ্ছে আজকে থেকে কলেজ পরিচালনা করবে কেশব ব্যানার্জির মেয়ে ফাগুন চ্যাটার্জি, কারণ ও হচ্ছে আমার পুত্রবধূ। যা শুনে অন্যান্য প্রফেসর তো অবাক হয়ে যায়, বলছে, পুত্রবধূ? আরেকজন প্রফেসর বলে, আপনার পুত্রবধূ তো বিদ্যা ব্যানার্জি। তখন রাজদেব বলে, একদম কথা বলবেন না আমার কথার উপর, আমার পুত্রবধূ ফাগুন ব্যানার্জি, বুঝতে পেরেছেন, বিদ্যা ব্যানার্জি নয়। তখন ফাগুন ব্যানার্জিকে প্রিন্সিপালের চেয়ারে বসে দেওয়া হয় আর বলে, ফাগুন নাও। আর তখন প্রিন্সিপালকে বলে, আচ্ছা ফাইলগুলো কোথায়? তখন প্রিন্সিপাল ফাইলগুলো এনে দিলে ফাগুন সবগুলো সাইন করতে থাকে। অন্যান্য প্রফেসররা বলে, উনি কি সাইন করছে? রাজদীপ চ্যাটার্জি তখন বলে, ডিমোলেশনের জন্য সাইন করা হচ্ছে, কলেজ ভাঙ্গা হবে, পাশের জমি একত্রে জুড়া হবে, বুঝতে পেরেছেন, এই জন্য সাইন করছে। আর তখন কেশব ব্যানার্জি বলে ফাগুনকে, আচ্ছা ফাগুন, আমি তো তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম, এখন বাকিটা তোমার বোনের সঙ্গে তোমার যুদ্ধ করে চলতে হবে, বুঝতে পেরেছ? আর সাথে সাহায্য করবে তোমার শ্বশুরমশাই রাজদীপ চ্যাটার্জি। এটা বলে কেশব ব্যানার্জি যখন যাবে, তখন একজন প্রফেসর বলে উঠে, শুনুন, আপনারা হয়তো কলেজ চালাতে পারেন, আমরা কলেজে পড়াশোনা করাই, বুঝতে পেরেছেন? তখন এই ফাগুন আর আপনার মেয়ে ফাগুন তো বিদ্যা ব্যানার্জির কাছে দুপিয়ে টিকবে না। ফাগুন তখন রাগান্বিত হয়ে হুমকি দিতে থাকে, বলছে, ম্যাডাম সাবধানে কথা বলুন। তখন প্রফেসর বলে, শুনুন, আপনি সাবধানে কথা বলুন, আপনারা কলেজের মাথা হতে পারেন, কিন্তু কলেজ চালাই আমরা, বুঝতে পেরেছেন? আমাদের সঙ্গে কেউ এভাবে কথা বলে না, আমাদের সঙ্গে সবাই ভদ্রভাবে কথা বলে। তখন আরেকজন প্রফেসর চামচামি করতে থাকে, বলছে, না ম্যাডাম, আপনার যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তখন ফাগুন বিদ্যাকে ফোন দেয়। বিদ্যা ফোন রিসিভ করলে ফাগুন বলে, বিদ্যা? আর বিদ্যাও তো ফোন শুনে অবাক হয়ে যায়, বলছে, বিদ্যা? তখন ফাগুন বলতে থাকে, আপনি এক্ষুনি কলেজে চলে আসুন। তখন বিদ্যা ব্যানার্জি বলে, আমি তো কলেজে আছি, এটা তো ফাগুনের নাম্বার, আপনি কে বলছেন? ফাগুন তখন বলে, হ্যাঁ আমি ফাগুন বলছি। তখন বিদ্যা বলে, তুই কলেজে? তখন বলে, আমি প্রিন্সিপাল রুমে আছি, আপনি এক্ষুনি প্রিন্সিপালের রুমে চলে আসুন। যা শুনে বিদ্যা তো অবাক হয়ে যায়, তখন ফোনটা রেখে দেয় আর বিদ্যা প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসে। তখন তো বিদ্যা ফাগুনকে এবং রাজদীপ চ্যাটার্জি, কেশব ব্যানার্জি সবাইকে দেখে অবাক হয়ে যায়। বিদ্যা তখন বলে, কি ব্যাপার, সবাই এখানে কেন? আর ফাগুন ব্যানার্জি ওই চেয়ারে কেন? তখন ফাগুন বলে, এক মিনিট, ফাগুন ব্যানার্জি নয়, ফাগুন চ্যাটার্জি, বুঝতে পেরেছেন?
বিদ্যা তখন বলে, পদবি নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু পদ নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। আপনি ওই চেয়ারে কেন বসেছেন? ওই চেয়ারে বসার যোগ্যতা কি আপনার আছে? আপনার যদি ওই চেয়ারে বসার এতই আগ্রহ থাকতো, বাজারে তো ওই ধরনের চেয়ার অনেক পাওয়া যায়, আপনি এখানে বসতেই পারতেন, কিন্তু আপনি এখানে এসে বসার আগ্রহ কেন দেখালেন? ও, বুঝতে পেরেছি, রাজদীপ চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জির স্নেহের বশবর্তী হয়ে ডোনেশন পেয়েছেন না, এজন্য এখানে বসেছেন। ফাগুন ব্যানার্জি। আর তখন যা শুনে চিৎকার করে ওঠে ফাগুন, বলছে, শাট আপ, একদম সাবধানে কথা বলুন, আমাকে কলেজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। যা শুনে বিদ্যা ব্যানার্জি বলে, ও তাই নাকি? আচ্ছা রাজদীপ চ্যাটার্জি, আপনারা তো চুল পেকেছে। কেশব ব্যানার্জি, আপনারা তো বয়স কম হলো না, আপনাদের বুদ্ধির কি লোপ পেয়েছে? অবশেষে এই ল্যাংড়া ঘোড়ার উপর আপনারা দায়িত্ব দিয়েছেন। যা শুনে রাজদীপ চ্যাটার্জি তো রাগান্বিত হয়ে যায়, বলছে, সাবধানে কথা বলো, আঙ্গুল উঁচু করে কথা বলে। বিদ্যা তখন বলে, শুনুন, আঙ্গুল নিচু করে কথা বলুন, আপনি লিমিট ছাড়িয়ে যাবেন না। আপনি একজন শিক্ষিকার সঙ্গে কথা বলছেন, একজন অধ্যাপিকার সাথে কথা বলছেন, তাই ভদ্রভাবে কথা বলুন। অবশেষে আপনারা এই ল্যাংড়া ঘোড়ার উপর দায়িত্ব দিয়েছেন। কি ভেবেছেন আপনারা জিতে যাবেন? কখনোই জিততে পারবেন না। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, শুধু জিতবো না, ও আমাদের মনের আশা পূরণ করবে, ও আমাদের সব শর্ত পূরণ করবে। কেশব ব্যানার্জি বলে, হ্যাঁ, এখানে একাডেমি হবে, দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসবে, বুঝতে পেরেছ? আর তখন বিদ্যা ব্যানার্জি বলে, বুঝতে পেরেছি। তার মানে বাইরে থেকে স্টুডেন্টরা আসবে, আপনাদের অনেক টাকা দিবে, অনেক টাকা দিয়ে ভর্তি হবে, অনেক ডোনেশন দিবে, সেই টাকা, গাড়ি গাড়ি টাকা আপনারা ব্যাংকে ঢোকাবেন, তাই তো? এটাই তো আপনাদের লক্ষ্য। আর যারা গরিব ছাত্রছাত্রী রয়েছে তারা কি করবে? তারা দাঁড়াদাঁড়ি ঘুরে বেড়াবে, এটাই তো। তারা কলেজে এসে ঠুকুর খাবে, 90% 95% নাম্বার পাওয়ার পরও তারা ভর্তি হতে পারবে না, এটাই তো আপনারা চাচ্ছেন। তখন প্রিন্সিপাল বলে, হ্যাঁ ঠিক এটাই। আর শোনো ফাগুন চ্যাটার্জি অলরেডি পেপারে সাইন করে দিয়েছে। তখন বিদ্যা বলে, কিসের সাইন? যা শুনে প্রফেসর পিসি বলে, এটা হচ্ছে ডিমোনেশনের সাইন, বুঝতে পেরেছেন? তখন আরেকজন প্রফেসর বলে, এটা আপনারা অন্যায় করছেন, কারণ এটা ঠিক হচ্ছে না। যা শুনে প্রিন্সিপাল তো রাগান্বিত হয়ে যায়, বলছে, ঠিক না হলে আপনি এখান থেকে চলে যেতে পারেন, ডিজাইন দিয়ে চলে যেতে পারেন, আপনাকে কোনো দরকার নেই। আর তখন প্রফেসর বলতে থাকে, শুনুন, আমি আপনার স্টুডেন্ট নই, আপনি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না, আপনার কোনো রাইট নেই, বুঝতে পেরেছেন? বিদ্যা তখন বলে, প্রফেসর এসপি আপনি থামুন, আমি বলছি। আচ্ছা আপনারা কি নতুন করে প্রমোটের কাজ করছেন নাকি? তখন রাজদীপ বলছে, তুমি কি বলতে চাচ্ছ? বিদ্যা বলে, হ্যাঁ ঠিকই তো বলছি, আমার তো মনে হচ্ছে তাই আপনারা প্রমোটের ব্যবসায় করবেন, এখানে ফ্ল্যাট হবে, ডুপ্লেক্স হবে, রিসর্ট হবে, আমার তো মনে হচ্ছে এগুলোই হবে। কিন্তু না, আপনারা যেটা ভাবছেন এটা এখানে কখনোই হবে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা হবে, ডেমোলিশন কখনোই হবে না, বুঝতে পেরেছেন? কোনো হোস্টেল ভাঙ্গা হবে না, যদি ভাঙ্গে আপনাদের পাঁজর ভাঙ্গা হবে, আপনাদের ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হবে, বুঝতে পেরেছেন? যা শুনে কেশব ব্যানার্জি বিদ্যা ব্যানার্জিকে মারতে যায়, কিন্তু বিদ্যা ব্যানার্জি সাথে সাথে হাতটা ধরে ফেলে কেশব ব্যানার্জির, যা দেখে সবাই তো পুরোই চমকে যায়। বিদ্যা তখন বলে, শুনুন, যখন বাবা হয়ে আদর করে মেয়েকে মারবেন সেটা মেনে নিব, কিন্তু এখন আপনি রাজদীপ চ্যাটার্জির বশবর্তী হয়ে লোভী ব্যবসায়ী হাতে মারবেন, সেটা আমি কখনোই মেনে নিব না। আপনাকে না এখন আর বাবা বাবা মনে হচ্ছে না, লোভী ব্যবসায়ী মনে হচ্ছে। যা শুনে ফাগুন বলতে থাকে, ফাগুন তুই কী বলছিস? উনি তোর বাবা হয়। তখন বিদ্যা বলে, এটা উনি মানেননি, এমনকি তুইও মানিসনি, এমনকি তুষার ব্যানার্জি সেও আমাকে নিজের মেয়ে হিসাবে মানেনি, অতএব এই সম্পর্ক এখানে আসে না। ফাগুন তখন বলে, তাহলে কি আসে? বিদ্যা তখন বলে, এখানে একটা সম্পর্কই হবে, প্রফেসর এবং স্টুডেন্ট, এখানে শিক্ষাদান করা, এছাড়া আর কোনো সম্পর্ক এখানে আসবে না। এটা বলে বিদ্যা ব্যানার্জি যখন চলে যাবে তখনই ফাগুন বলতে থাকে, আমি কিন্তু আপনাকে টার্মিনেট করতে বাধ্য হব। যা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি চেষ্টা করে দেখুন না, কখনোই পারবেন না। আপনি ওই চেয়ারে বসে না সাইন করতে পারেন, কিন্তু কোনো কলেজ ভাঙতে পারবেন না, চ্যালেঞ্জ আপনার সঙ্গে, বুঝতে পেরেছেন? আর তখন প্রফেসর পিসি বলতে থাকে, শুনুন প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সাবধানে থাকবেন, সব সময় সব জায়গায় না আপনার ওই বর্ণ শব্দ মানাবে না, টাকা মানায়, বুঝতে পেরেছেন? টাকা সব জায়গাতেই টাকা, ওই যে কলেজে বিদ্যাসাগর টানিয়ে রেখেছেন সেখানেও কিন্তু টাকা। যা শুনে বিদ্যা রেগে গিয়ে প্রফেসর পিসিকে বলতে থাকে, শুনুন, আপনারা বায়োলজিক্যাল ভালো মতো পড়াতে হবে, ঠাটিয়ে চর মারলেই না আপনার মাথায় যে ব্রেনটা ঢুকেছে সেটা বের হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন কলেজে বিদ্যাসাগর
মানায়, কোনো ব্যবসায়ীদের মানায় না, বুঝতে পেরেছেন? যা শুনে রাজদীপ এবং কেশব ব্যানার্জি তো অবাক হয়ে বিদ্যার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় বিদ্যা এবং হৃদ অনেক কাছাকাছি চলে এসেছে। এদিকে বিদ্যার কাছে চলে এসেছে তুষার ব্যানার্জি এবং বিদ্যার কাকিমণি। বিদ্যা তার কাকিকে বলতে থাকে, রাজরিত চ্যাটার্জি এই বিদ্যা ব্যানার্জিকে ছাড়া কাউকে গ্রহণ করবে না। বিদ্যা তখন তার মা তুষারকে বলতে থাকে, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার মেয়ে ফাগুনকে অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দিন। তখনই ওইখানে রাজজিৎ আসে চা নিয়ে, বলছে, হ্যাঁ বিদ্যা, তুমি ঠিকই বলেছ, আমার জন্মই হয়েছে তোমার জন্য। আর আপনাদেরও বলছি, চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যান। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে? বিদ্যা এবং হৃদ অবশেষে কাছাকাছি, তো আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তো কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।